টানা গ্যাস সংকটে ভয়াবহ বিপর্যয়ে শিল্প উৎপাদন অবস্থা এতটাই খারাপ যে সক্ষমতার 1/4 চালু রাখতে পারছে না বহু প্রতিষ্ঠান। ফলে গুনতে হচ্ছে লোকসান, বাড়ছে দুশ্চিন্তা। অন্যদিকে বহুদিন ধরে শিল্পের সংযোগ বন্ধ থাকায় বিপুল বিনিয়োগ করে বিপাকে অসংখ্য ব্যবসায়ী। তাদের অভিযোগ, সরকারি সংস্থাগুলোর দূরদর্শিতার অভাবেই বিপদে উদ্যোক্তারা। বিস্তারিত রাকিব হোসেনের রিপোর্টে, ছবি তুলেছেন মিরাজ সুমন। 5 দশকে দেশের শিল্পায়ন বিস্তৃত হওয়ার পেছনে বড় ভূমিকা ছিল জ্বালানি সরবরাহ, বিশেষ করে নামমাত্র মূল্যে দেশীয় প্রাকৃতিক গ্যাস। কিন্তু বেশ কয়েক বছর ধরে সেখানে তৈরি হয়েছে বড় সংকট। বর্তমানে দেশীয় কূপগুলো থেকে প্রতিদিন গ্যাস মিলছে 170 কোটি ঘনফুটের মতো, আর আমদানি সক্ষমতা আরও 100 কোটি ঘনফুট। অর্থাৎ সব মিলিয়ে যোগান পাওয়ার কথা সর্বোচ্চ 270 কোটি, যা সার্বিক চাহিদার চেয়ে অন্তত 30% কম। ফলে বছর জুড়েই কম বেশি সংকটে থাকতে হয় গ্রাহকদের। বাংলাদেশে এই গ্যাস সংকটটা একটা বড় সংকট, এবং আজকে যে ইনভেস্টমেন্ট নেই, কারণ কি? ওই কারণ কিন্তু অন্যতম কারণ এটা। সংকটের কারণে দীর্ঘদিন ধরে বাসাবাড়ি ও সিএনজি পাম্পে নতুন সংযোগ বন্ধ রেখেছে সরকার। পাওয়া যাচ্ছে না শিল্প কারখানায়ও। এতে বিপাকে পড়েছেন কয়েকশো নতুন বিনিয়োগকারী। বিটিএমের সাবেক এই পরিচালক বলছেন, প্রতিশ্রুতির সঙ্গে বাস্তবতার মিল না থাকায় বিপাকে পড়তে হচ্ছে। এক্সিস্টিং চাহিদার পরে আমার অ্যাডেড চাহিদা আরও কত হবে, কারণ যাকে আপনি নতুন কানেকশন দিয়েছেন, তাহলে দুটো যোগ করে তার টোটাল কতটুক জ্বালানি তার দরকার, সেটা কি এই হিসাব কি ওনাদের কাছে ছিল? না ছিল। কিন্তু ওইটা থাকার পরে যদি আমি তার পরবর্তীর পদক্ষেপটা না নিই, তাহলে এটার দায়ভার একজন বিনিয়োগকারী কেন নেবেন? এটা কোনো দেশেই তো এটা নিতে পারেন না, আমি কেন নিতে যাব? চাহিদার চেয়ে গ্যাস সরবরাহ কম থাকায় এমনিতেই সক্ষমতার পুরোটা কাজে লাগাতে পারছিল না পুরনো শিল্প প্রতিষ্ঠানগুলো। কিন্তু সম্প্রতি এলএনজি সরবরাহ ব্যাহত হওয়ায় একরকম ধস নেমেছে শিল্পপণ্য উৎপাদনে, যা বড় ধরনের দুশ্চিন্তায় ফেলেছে উদ্যোক্তাদের। আমি এফিসিয়েন্সি নিশ্চিত করতে পারবো, যাতে কম জ্বালানি খরচ করে আমি বেশি প্রোডাকশন করতে পারি, এইটা একজন ইনভেস্টরের কাজ। কিন্তু জ্বালানির সরবরাহটা নিশ্চিত করা তো আমার কাজ না। প্রতিদিন ব্যাংকের ইন্টারেস্ট বাড়ছে, ওনার পক্ষে কিন্তু সাস্টেন করা কোনোভাবেই সম্ভব না। এই ফ্যাক্টরিগুলোকে সাস্টেন করাতে হলে সরকারকে এগিয়ে আসতে হবে। গ্যাস সংকট কমাতে নতুন আমদানি অবকাঠামো নির্মাণে সক্রিয় জ্বালানি বিভাগ। একই সঙ্গে জোর দেওয়া হচ্ছে স্থানীয় অনুসন্ধানে। বিশেষজ্ঞরা বলছেন, শুধু প্রতিশ্রুতি নয়, পরিকল্পিতভাবে কার্যকর পদক্ষেপ নিতে হবে সরকারকে। আমাদের নেক্সট 12 বা 24 বছরে একটা ইম্পোর্টের ডিমান্ড থেকে যাবে, এলএনজি ইম্পোর্টের, এবং তার জন্য একটা রোবাস্ট, সেফ, এফিশিয়েন্ট, মোর ইকোনমিক গ্যাসিফিকেশন সিস্টেম দরকার। এবং এই কারণে আমরা ল্যান্ড বেসড গ্যাসিফিকেশনের দিকে অগ্রসর হতে পারি। দীর্ঘমেয়াদী স্থায়ী সমাধান হতে পারে যদি আমরা জাতীয় উৎপাদনকে বাড়িয়ে গ্রিডে যদি এগুলোকে দেওয়ার জন্য গ্রিডের যদি কাঠামো দ্রুত তৈরি করতে পারি সেটি। একই সাথে আমার মনে হয় যে নবায়নযোগ্য জ্বালানির যে উদ্যোগগুলো চলছে, সেটা ট্রান্সপোর্ট সেক্টরে, কৃষিতে, বিদ্যুৎ উৎপাদনে, শিল্প কারখানায় বা বাসাবাড়িতে, সেগুলোকেও যেন জোরালো ভিত্তিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার বাস্তবায়ন করেন। সম্প্রতি কিছু স্থানে নতুন গ্যাস আবিষ্কৃত হলেও তা মিলছে না পাইপলাইন জটিলতায়। রাকিব হোসেন, 71, ঢাকা। যেমনটি বলছিলাম যে তীব্র গ্যাস সংকটে ভুগছে দেশ। রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েও প্রয়োজনীয় জ্বালানি পাচ্ছেন না সাধারণ মানুষ। এতে বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে বিশৃঙ্খলা। সবচেয়ে বেশি বিপাকে সিএনজি চালকরা। গেল কয়েকদিনের মতো সকাল থেকে অপেক্ষা করেও অনেকেই গ্যাস না পেয়ে অলস সময় কাটাচ্ছেন। কবে নাগাদ সংকট থেকে মুক্তি মিলবে তার উত্তর জানেন না খোদ পাম্প পরিচালকরাও। গ্যাসের প্রেশার অর্ধেকে নেমে আসায় চাহিদা মতো গ্যাস না দেওয়ার কথা জানান তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত জনবল নিয়োগের কথাও জানান কেউ কেউ। উল্লেখ্য, ভাসমান এফএসআরইউতে গোলযোগের কারণে প্রায় সপ্তাহ খানেক ধরে সরবরাহ জটিলতায় আছে পুরো দেশ। দর্শক, গ্যাস সংকটের আরও খবরাখবর জানাতে রাজধানীর বাংলা মোটর থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব আল জাবেদ। আমরা চাচ্ছি তার কাছে।
রাকিব, ভোগান্তি, বিশৃঙ্খলা সব মিলিয়ে পরিস্থিতি আসলে কোন দিকে গড়াচ্ছে বলে মনে করছেন? ফারুক, আসলে মানুষের ভোগান্তির কিন্তু শেষ নেই। এখন পর্যন্ত আমি যেই কয়েকটি গ্যাস স্টেশন ঘুরেছি সবগুলোতে কিন্তু একেবারে যাচ্ছে তাই অবস্থা বলা চলে। অনেকে কিন্তু ধৈর্যের চরম পরীক্ষায় উপনীত না হয়ে কিন্তু ধৈর্য বাঁধ ভেঙে গেছে এবং অনেকে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছেন, আগে পরে সিরিয়াল নিয়ে যাওয়ার চেষ্টা করছেন অনেকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আপনার বাংলা মোটরের যে মোড়টা আছে ঠিক সেখান থেকে একটু সামনে। আপনাকে যদি একটু ক্যামেরায় আমরা যদি দর্শকদেরকে দেখাতে চাই, প্রায় এখানে 700 থেকে 1000 গাড়ির লাইন কিন্তু জড়ো হয়েছে। আমরা প্রায় মোটামুটি যেটি হিসেব করে দেখলাম 1.5 থেকে 2 কিলোমিটার দূরে এই জায়গাটা, আমরা যে গ্যাস পাম্পে ছিলাম সেই জায়গাটা থেকে, অর্থাৎ মগবাজার থেকে 1.5 থেকে 2 কিলোমিটার দূরেও কিন্তু মানুষজন এখানে বসে আছেন। অনেকেই 4 থেকে 6 ঘন্টা বসে আছেন। এটা একেবারেই কম সময় যারা 4 থেকে 6 ঘন্টা বসে আছেন। বিভিন্ন পাম্প ঘুরে এসে যেহেতু তারা খবর পেয়েছেন এই পাম্পটায় গ্যাস দিচ্ছে। আমরা নিজেরাও 3 থেকে 4টা পাম্পে ঘুরেছি, সেখানে কিন্তু আসলে গ্যাস পাওয়া যাচ্ছিল না। এখানে যেহেতু পাওয়া যাচ্ছে, অনেকে প্রায় 7-8 ঘন্টা সিরিয়াল দিয়ে বসে আছেন আশাতে তাদের যে অন্তত তারা অর্ধেক গ্যাস হলেও পাবেন। তবে সবচেয়ে বড় সংকটের যে বিষয়টি সেটি হচ্ছে শুধুমাত্র যে গ্যাস পাম্পগুলো তা কিন্তু না, এর পাশাপাশি যে শিল্প উৎপাদন সেটাও কিন্তু চরমভাবে ব্যাহত হচ্ছে। এর পাশাপাশি কৃষির যে সমস্ত উৎপাদন ব্যবস্থা রয়েছে সেখানেও চরম একটা বড় ধরনের সংকট বিরাজ করছে, বিশেষ করে যদিও সেগুলো আসলে ডিজেলে পরিচালিত হয়। কয়দিন আগে আমরা সেই সংকটটা দেখেছিলাম। এর পাশাপাশি আমরা দেখেছি যে বাসাবাড়িতে গ্যাস সংকট, এলাকা ভেদে কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু আজকে মানুষজন রান্না করতে না পারার একটা বড় ধরনের অভিযোগ করেছেন। তবে সবচেয়ে বড় যে সংকটটা আমরা দেখতে পাচ্ছি সেটা আসলে এই মুহূর্তে গ্যাস পাম্পগুলোতে দেখতে পাচ্ছি। যেখানকার যারা চালকরা রয়েছেন কিংবা এখানকার যারা পরিচালকরা রয়েছেন তারা বলছেন যে অর্ধেক প্রেশারেও কিন্তু তারা আসলে গ্যাসটা সরবরাহ করতে পারছেন না। এর ফলে যেটি হচ্ছে বারবার কিন্তু চালকদেরকে ঘুরে ফিরে আসতে হচ্ছে। এখানের বেশ কয়েকজন চালকের সাথে আমাদের কথা হয়েছে, তারা বলছিলেন যে তারা দিনে একটা সময় একবার গ্যাস পাম্প করতে পারলে তারা কিন্তু সেটা পুরো দিনটা কিন্তু কভার করতে পারতেন। এখন আসলে 3বার 4বার তারা আসলে গ্যাস দিতে আসতে হচ্ছে। এর ফলে আমরা দেখতে পাচ্ছি যে গ্যাস পাম্পগুলোতে বড় ধরনের কিন্তু একটা সিরিয়াল তৈরি হচ্ছে এবং এটা দিন শেষে বড় ধরনের বিশৃঙ্খলা তৈরি করছে, যেটি আসলে নিয়ন্ত্রণ করতে গ্যাসের পাম্প যে মালিকরা তাদেরকে কিন্তু বেগ পেতে হচ্ছে। ফারুক, অসংখ্য ধন্যবাদ। দর্শক, গ্যাস সংকটের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী রাকিব আল জাবেদ। যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। যুক্তরাষ্ট্রে আরোপ করা নতুন 10% শুল্ক নিয়ে বাড়তি দুশ্চিন্তা নেই ব্যবসায়ীদের, বরং প্রতিযোগী দেশগুলোর চেয়ে কিছুটা এগিয়ে থাকায় স্বস্তিতে ব্যবসায়ীরা। যদিও জোরপূর্বক শ্রম ব্যবহার করে উৎপাদিত কাঁচামাল আমদানিতে শর্ত যুক্ত হওয়ায় কিছুটা চাপ বাড়ার আশঙ্কা তাদের। এমন অবস্থায় আলোচনা চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন তারা। আরও জানাচ্ছেন মইনুল হাসান। China, first row, China, 67%. That's tariff. বিশ্ব বাণিজ্যে মার্কিন আধিপত্য বহাল রাখতে নতুন কৌশলে ওয়াশিংটন। গেল 12 মার্চ জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের উপর নিষেধাজ্ঞা কার্যকরে ব্যর্থতার অভিযোগে বাংলাদেশ সহ 60টি দেশের উপর 10 থেকে 12.5% নতুন শুল্ক বসায় ট্রাম্প প্রশাসন, যার আওতায় ভারত, বাংলাদেশ, পাকিস্তান, কম্বোডিয়ার ক্ষেত্রে এই হার 10%, আর প্রতিযোগী চীন, ভিয়েতনাম সহ 38টি দেশের জন্য যা 12.5%। অর্থাৎ প্রধান প্রতিযোগী চীন ও ভিয়েতনামের চেয়ে বাংলাদেশের শুল্ক হার কম হওয়ায় নতুন সম্ভাবনা দেখছেন উদ্যোক্তারা। উদ্বেগের জায়গাও নাই, সম্ভাবনার জায়গা যদি বলি তাহলে হলো চীন এবং ভিয়েতনামের ক্ষেত্রে 12.5% ইম্পোজ করা হয়েছে, আমাদের 10। তো সেই জায়গাটা আমরা কিছুটা হলেও কম্পিটিটিভ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এগেনস্ট ভিয়েতনাম। আর ট্যারিফের পরিমাণ বাড়েনি, একটা 10%-এর ট্যারিফ, এটার মেয়াদ শেষ হয়ে গেছে 150 দিন পরে, আর নতুন করে আবার 10% চালু হয়েছে। সুতরাং ট্যারিফের হার বাড়েনি বিধায় এখানে আমরা কোনো চ্যালেঞ্জ দেখছি না। তাদের ভাষায় আমরা অসম্ভব ভালো একটা চুক্তি করেছি, তারাই বলছে যে খুব ভালো একটা চুক্তি করেছি। একটা খুব ভালো চুক্তি করার অংশীদার হিসেবে আমাদের তো এখানে কিছু ছাড় পাওয়া উচিত ছিল, যদি তারা আবার যেখানে আমরা সরাসরি দায়ী না এই মানে ফোর্স লেবারের ইস্যুতে। গেল 20 ফেব্রুয়ারি ট্রাম্পের আরোপিত বৈশ্বিক শুল্ক নীতিকে দেশটির সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা করায় পাল্টা শুল্কের খড়গ থেকে মুক্তি পায় রপ্তানিকারক দেশগুলো। কিন্তু ভিন্ন ক্ষমতা ব্যবহার করে একই পথে হাঁটেন ট্রাম্প। তবে যোগ বিয়োগের পর নতুন করে বাংলাদেশের জন্য বাড়ছে না সার্বিক শুল্ক হার, ফলে তা বহাল থাকছে আগের 26% আশপাশে। উদ্যোক্তারা বলছেন জোরপূর্বক শ্রম ব্যবহারের বিষয়ে দেশটির সাথে আলোচনা করা দরকার সরকারের। এত একটা ভালো চুক্তি করার পরে আমরা তুলনামূলকভাবে অনেক দুর্বল দেশ, দরিদ্র দেশ,
আমাদের উপর এই বাড়তি শুল্কটা চাপানোটা যুক্তিসঙ্গত হয়েছে কিনা সেই প্রশ্নটা আমরা রাখতে চাই। হ্যাঁ, প্রথমত যেটা আমাদের কাছে মনে হচ্ছে যে আমরা একটা এখানে এই চুক্তির কারণে হলেও একটা কনসেশন এখানে পেতে পারতাম, যেহেতু আমরা সরাসরি এই অপরাধের সঙ্গে জড়িত না। আমি আশা করি আলোচনা করবার যদি কোনো স্কোপ থাকে তাহলে যারা পররাষ্ট্র মন্ত্রণালয় বা বাণিজ্য মন্ত্রণালয় যারা এগুলো নিয়ে ডিল করেন তারা নিশ্চয়ই যুক্তরাষ্ট্রের যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে এই বিষয়টা উত্থাপন করবেন। ফোর্স লেবার ব্যবহৃত হয় এমন দেশ থেকে আমরা র মেটেরিয়াল কিনি। চীনকে হলো উদ্দেশ্য করে এটা বলা হয়েছে। হ্যাঁ, চীনের থেকে র মেটেরিয়াল কিনি, কিন্তু চীনের নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানে ফোর্স লেবার ব্যবহৃত হয় সেটা যদি উল্লেখ করা হইতো তাহলে আমরা ওই জায়গাতে সোর্স করতাম না। কিন্তু যদি বলা হয় চীনের থেকেই সোর্স করা যাবে না, এই মুহূর্তে এটা আমরা অ্যাফোর্ড করতে পারি না, আর পৃথিবীর সব দেশই চীন থেকে র মেটেরিয়াল সোর্স করছে। যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে দ্বিতীয় বাংলাদেশ, আর শীর্ষে ভিয়েতনাম। মইনুল হাসান, ৭১, ঢাকা। একই দিনে শেয়ার কিনে বিক্রির ব্যবস্থা বা T+0 পদ্ধতি চালু করতে চায় ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি। এরই মধ্যে প্রাথমিক আলোচনা শুরু হয়েছে সংশ্লিষ্ট বিভাগগুলোর সাথে। তবে সক্ষমতা ও দক্ষতা না বাড়িয়ে এই কাজ শুরু করার ক্ষেত্রে ঝুঁকি দেখছে বিএসইসি। একই সাথে বাজার বিশ্লেষকরা মনে করেন প্রয়োজন রয়েছে বাড়তি প্রস্তুতির। মিসবাহ হাসানের রিপোর্ট। পুঁজিবাজারে টি বলতে বোঝায় ট্রেড বা লেনদেনের দিন, আর T+0 অর্থ যেদিন কোনো বিনিয়োগকারী শেয়ার কিনবেন বা বিক্রি করবেন সেদিনই সেই লেনদেন নিষ্পত্তি সম্পন্ন হবে, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। কিন্তু বর্তমানে দেশে চালু আছে T+2 সেটেলমেন্ট ব্যবস্থা, অর্থাৎ লেনদেনের 2 কার্যদিবস পর সম্পন্ন হয় নিষ্পত্তি। এমন অবস্থায় আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে T+0 সেটেলমেন্টে যাওয়ার পরিকল্পনা করছে ডিএসসি। সংশ্লিষ্টদের মতে এই ব্যবস্থা চালু হলে গতি বাড়বে বাজারে, পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের কাছেও হয়ে উঠতে পারে আকর্ষণীয়। তবে প্রশ্ন হচ্ছে, এই পরিবর্তনের জন্য দেশের পুঁজিবাজার কতটা প্রস্তুত? নিয়ন্ত্রক সংস্থা বলছে একই দিনে নিষ্পত্তি নিশ্চিত করতে ডিএসসি, সিএসসি, সিডিবিএল, ব্যাংক এবং ব্রোকারেজ হাউসগুলোর প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে হবে। এটা অনেক খারাপ দিক আছে আমাদের দেশে, বিশেষ করে এটা অন্য দেশে হয়তো নাই এতটা, তখন বন্ধ করে দেওয়া হয়েছে। আমার কাছে মনে হয় T+0টা একটু বেশি হয়ে যাবে। ওই T+1 ঠিক আছে, আবার সেটা হয়তো প্রেফারেবলি ফর দ্য গ্রুপ এ স্টকস। এমন না হয় যে 25 টাকা কেউ দিতেছে, 200 টাকা কেউ দিতেছে। হ্যাঁ, যে প্রাইসে যে কোট করবে তাকে ওই প্রাইসে শেয়ার উঠাইতে হবে। উদ্যোগটি ইতিবাচক হিসেবে দেখলেও অবকাঠামো প্রস্তুত না করে এদিকে যাওয়াকে ঝুঁকিপূর্ণ বলছেন সংশ্লিষ্টরা। তাই পরীক্ষামূলকভাবে চালুর পর ধাপে ধাপে পূর্ণ বাস্তবায়নের পরামর্শ তাদের। ওভারনাইট যেতে পারবো না, কারণ এখানে অনেকগুলি সিস্টেমের মধ্যে ইন্টারলিঙ্কড, ব্যাংকিং সিস্টেম, ইনভেস্টর, মার্কেট ইন্টারমিডিয়ারিজ, স্টক এক্সচেঞ্জ, সিডিবিএল, অ্যান্ড দেন ইন ফিউচার উইল হ্যাভ সিসিবিএল। তো এতগুলি পার্টিকে সিনক্রোনাইজ করা ইজ নট ইজি। তো আমরা যেটা করবো যে আমরা প্রথমে T+1 যাব, অ্যান্ড দেন আফটার সার্টেন পিরিয়ড অফ টাইম যদি আমরা দেখি যে এভরিথিং ইজ পারফেক্ট, তখন আমরা উইল মুভ অন টু দ্য T0। প্রযুক্তিগত সক্ষমতার পাশাপাশি বাজারে ভালো কোম্পানি তালিকাভুক্তির পরামর্শ দিচ্ছেন বাজার সংশ্লিষ্টরা। মিসবাহ হাসান, ৭১, ঢাকা। দেশজুড়ে বৃষ্টির হানা থামলেও কমেনি নিত্যপণ্যের দামের উত্তাপ। সপ্তাহ ব্যবধানে বেড়েছে সব ধরনের সবজির দাম। 3 অঙ্কের নিচে মিলছে না কোনো মৌসুমি সবজি। কাঁচামরিচ ঠেকেছে 300 ঘরে। ঊর্ধ্বমুখী ধারা বজায় রয়েছে মাছ মাংসেও। এমন অবস্থার পেছনে বরাবরের মতোই বৃষ্টিকে সরবরাহ সংকটকে দুষছেন বিক্রেতারা, যা মানতে নারাজ ভোক্তা সাধারণ। বলছেন দুর্বল বাজার তদারকির কারণে এমন লাগামহীন মূল্যবৃদ্ধি। মিসবাহ হাসানের রিপোর্ট। আমার মতো লোকে বাজারে এলে আমি 1000 টাকার বাজার প্রতিদিন করতে পারবো? গ্যাসের দাম বাড়তি, তেলের দাম বাড়তি, বিদ্যুতের দাম বাড়তি, ঘর ভাড়া বাড়তি, আপনি রিক্সাতে যাবেন রিক্সা ভাড়া বাড়তি। নিত্যপণ্যের আকাশ সমান দামে ক্ষুব্ধ এই ক্রেতা সময়ে সময়ে জড়াচ্ছেন বাগ বিতণ্ডায়। 800 টাকা নিয়ে বাজারে এসে মাত্র 3টি সবজি কিনতেই শেষ অর্ধেক। ফলে বাকি টাকায় কিভাবে কি করবেন তা নিয়ে দুশ্চিন্তায় তিনি। কোন রাষ্ট্রে
বসবাস করি। সিন্ডিকেট সব জায়গায় সিন্ডিকেট। রাজধানীর বাজারগুলোতে দেখা যায় মাত্র এক সপ্তাহে বদলেছে চিত্র। মৌসুমী সব সবজি ছুঁয়েছে 3 অঙ্কের ঘর। 60 টাকার পটল, ঝিঙা, ধুন্দুল এখন বিক্রি হচ্ছে 120 থেকে 130 টাকায়। কাঁচা মরিচের দাম ঠেকেছে 300 টাকায়। ফলে প্রতিনিয়ত থলেতে কমছে পণ্য, বাড়ছে ব্যয়। কাঁচা মরিচের কেজি হচ্ছে 300 টাকা, ধনিয়া পাতা 300 টাকা, 80 টাকার ফুলকপি হচ্ছে 120 টাকা। কিভাবে কিনবো, অল্প অল্প নিচ্ছি আর কি। শুধু সবজিই নয়, দীর্ঘদিন স্থিতিশীল থাকা আলু, পেঁয়াজও ঊর্ধ্বমুখী। 25 টাকার আলু বিক্রি হচ্ছে 35 টাকায়। কেজিতে 20 টাকা বেড়ে পেঁয়াজ এখন 70 থেকে 80 টাকা। বিক্রেতাদের অভিযোগ, পর্যাপ্ত মজুদ থাকার সত্ত্বেও বৃষ্টির অজুহাতে দাম বাড়াচ্ছে পাইকার ও মধ্যস্বত্বভোগীরা। মজুদদারদের কাছে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে, কিন্তু এখন বন্যা পরিস্থিতির নাম দিয়ে তারা মার্কেট হাইক করলে তো কিছু করার হিসাব করে চলতে হয়, তাছাড়া তো সম্ভব না। সবকিছুর দাম বেড়ে গেছে হঠাৎ করে, কোনো কারণ ছাড়াই। স্বস্তি নেই মাছের বাজারেও। পাঙাশ, তেলাপিয়া বিক্রি হচ্ছে 200 থেকে 250 টাকায়। 300 টাকার কেজি রুই কাতলা ছাড়িয়েছে 400 টাকার ঘর। উচ্চ মূল্য বজায় আছে মাংসের বাজারেও। 200 টাকায় ব্রয়লার মুরগি মিললেও সোনালিতে গুনতে হচ্ছে 350 টাকা। আগে যে রেটটা কিনছি তার থেকে 30% বেশি দিয়ে কিনছি। রেগুলার যে বাজার করি তার চাইতে অনেক বেশি দাম। ব্রয়লার মুরগির দামটা কেন বাড়ছে এটা আমরা নিজেরা শিওর জানি না। ক্রেতারা বলছেন, এভাবে চলতে থাকলে পুষ্টিহীনতায় ভুগবে পরবর্তী প্রজন্ম। তাই বাজারে স্বস্তি ফেরাতে সরকারের দৃশ্যমান পদক্ষেপ চান তারা। যতটুকু ক্যাপাসিটি আসছে এতটুকু দিয়ে চেষ্টা করে যে বাচ্চাদের পুষ্টিটা বজায় রাখার জন্য। মিসবাহ হাসান, ৭১, ঢাকা। নানা সংকটে জর্জরিত মণিপুরি তাঁতশিল্প। বাজারে নকল পণ্যের আধিক্য, পর্যাপ্ত প্রশিক্ষণ ও মূলধনের অভাব এবং ন্যায্য মূল্য না পাওয়ায় আগ্রহ হারাচ্ছেন দক্ষ কারিগররা। এতে একদিকে কর্মহীন হয়ে পড়ছেন বিপুল সংখ্যক মানুষ, অন্যদিকে হারিয়ে যেতে বসেছে দেশের ঐতিহ্য। সংশ্লিষ্টরা বলছেন, শিল্পকে বাঁচিয়ে রাখতে দ্রুত সমন্বিত উদ্যোগ নেওয়া জরুরি। তারেক আহমদ সানির ক্যামেরায় মুহিত দিদারের প্রতিবেদন। বাংলাদেশের ৫৬তম জিআই পণ্য মণিপুরি তাঁতের শাড়ি, যা বুনতে ২ জন কারিগরের সময় লাগে অন্তত ৮ থেকে ১০ দিন। এতে জড়িত সিলেট বিভাগের প্রায় ১,০০০ তাঁতি। দীর্ঘদিন ধরে ন্যায্য মূল্য বঞ্চিত, নকল পণ্যের সমাহার এবং মূলধন ঘাটতিতে এখন অনেকটাই ক্লান্ত এই ঐতিহ্যবাহী শাড়ি তৈরির দক্ষ কারিগররা। এছাড়াও রয়েছে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য। বাজারজাতকরণে কার্যকর ব্যবস্থা না থাকায় কাজের প্রকৃত মূল্য পান না প্রান্তিক তাঁতিরা। আছে প্রশিক্ষণ ও দক্ষতার অভাব। ফলে চাহিদা থাকা সত্ত্বেও ক্রেতাদের পছন্দ অনুযায়ী পণ্য তুলে দিতে পারছেন না তারা। লোনের একটা ব্যবস্থা সুযোগ করে দেন, তারপরে ঘরে ঘরে আমাদের তার আবার উন্নতি হবে। একটা শাড়ি তৈরি করতে তো ৯-১০ দিনের মতো লাগে, আর মেশিনে তৈরি করতে 1 দিন লাগে। মানে এই তুলনায় আমাদের চাহিদাটা খুবই কম। সরকার থেকে মাধ্যমে যদি ট্রেনিং দেওয়া হতো ওদেরকে, তাহলে আরো ভালো হইতো এই জিনিসগুলা। আর চাহিদা, প্রচুর চাহিদা আছে। শাড়িগুলো তৈরি হতে পারছে না, ডিজাইনগুলো নতুন হচ্ছে না, এই জন্য শাড়িগুলো একটু কম প্রোডাকশন হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, তাঁত শিল্পকে টিকিয়ে রাখতে প্রশিক্ষণের পাশাপাশি প্রয়োজন নকশার সুরক্ষা, কাঁচামালে ভর্তুকি ও সহজ শর্তে ঋণ। তাঁতিরা যে কাঁচামাল ব্যবহার করে, কাঁচামাল খুব সহজলভ্য না। অনেক কাপড় আছে যেগুলোর কাঁচামাল বাংলাদেশেও মিলে না, এটা মণিপুর থেকে আনাতে হয়। বিপণনের ক্ষেত্রে যদি সরকারি কোনো উদ্যোগ থাকে যে মধ্যস্বত্বভোগী যাতে কোনো ধরনের সুযোগ নিতে না পারে, তাহলে হয়তো আমাদের তাঁতিরা একটু উচ্চ মূল্য পাবে। ৩৪০ জন তাঁতি আছে। মার্কেটে আসার জন্য সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হয় না, ওরা নিজেদের উদ্যোগেই এটা সেল করে। ব্যবসায়ীদের দাবি, শুধু বাজারের উপর নির্ভর করে এই ঐতিহ্য টিকিয়ে রাখা সম্ভব নয়, প্রয়োজন রাষ্ট্রীয় ভর্তুকি। তাঁত শিল্পকে বেঁচে রাখার জন্য বর্তমানে যে সেল হচ্ছে, সেখানে তাঁত শিল্পকে রক্ষা করতে গেলে একটা ভর্তুকি দিতে হবে। ভর্তুকি যদি না দেওয়া হয়, তাহলে আস্তে আস্তে যেভাবে বিলীন হয়ে যাচ্ছে, একদম জিরো হয়ে যাবে। সংশ্লিষ্টদের মতে, সমন্বিত উদ্যোগ নিলে সচল হবে মণিপুরি তাঁতের চাকা, টিকে থাকবে ঐতিহ্য। নুজহাত রাহনুমা, ৭১। দর্শক, ৭১ বিজনেসে এই ছিল এখনকার মতো। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।